আজকে আমাদের 25শে এপ্রিল 2026 সাল। আমাদের আজকের অনুষ্ঠানের পর্ব হচ্ছে 415। এটা হচ্ছে কেশ ফাউন্ডেশনের বাংলা পাবলিক শিক্ষা। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। আজকে আমাদের ক্লাসটা একটু ছোট, তো অসুবিধা নাই, আমরা কিছুক্ষণ কথা তো বলবো। বিশেষত গত নলেজ শিকার ওয়ার্কশপ অনেক কিছু বলা হয়েছে, তো তার কিছু অংশ আমরা এখানে এই নিয়ে কথা। তো যেটা খুব মজার ব্যাপার, আহ আমরা যে এই মহাবিশ্বে থাকি, এই মহাবিশ্বের পরিস্থিতি, এখানে ম্যাগনেটিক ফিল্ড সব দিকে প্রবাহিত হচ্ছে। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, প্রত্যেক জিনিস প্রত্যেক জিনিসের সাথে ম্যাগনেটিক ফিল্ডের সংযোগ। যদি আমরা একটা চুম্বকের দিকে তাকাই এবং ওর ফিল্ড লাইন গুলো দেখি, অনেক লাইন, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি লাইন সবকিছু থেকেই বের হচ্ছে। তো এই ম্যাগনেটিক ফিল্ড প্রবাহ সব দিকে সবসময় হচ্ছে, এবং আমরা এর মধ্যে বসে আছি। আমাদের আশপাশ দিয়ে যাচ্ছে আসতেছে, কিন্তু আমাদের এ ব্যাপারে আমরা সচেতন না। তো এইটা একটা মজার ম্যাগনেটিক ফিল্ড, এখান থেকে ওখানে যাচ্ছে, রশ্মি এখান থেকে ওখানে যাচ্ছে, চারদিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের অনেক রকম হাইওয়ে, রাস্তাঘাট অনেক রকম আছে। আমরা কিছুই দেখতেছি না, বুঝতে চেষ্টা করি না। তো আমরা যদি আমাদের এমনি রাস্তার কথা বলি, চিন্তা করি পথের রাস্তা, এখানে আমরা গাড়িতে করে যাই, হাইওয়ে টাইওয়েতে, পথে পথে চায়ের দোকান, খাওয়ার দোকান, পেট্রোল স্টেশন ইত্যাদি ইত্যাদি থাকে। এইসব জায়গায় লোকজন থামে, একটু রেস্ট নেয়, মাঝে মাঝে গল্প সল্প করে, লোকজনের সাথে পরিচয় হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই যে বিভিন্ন জিনিস তৈরি হয়েছে মহাবিশ্বে, একবার এগুলো হচ্ছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড, বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ড এসে একটা পরিবেশ তৈরি করেছে। এর ফলে এটাকে সার্ভিস স্টেশন বলে বিদেশে, অথবা যেখানে বিভিন্ন রকম সার্ভিস, মানে খাওয়া দাওয়া, পেট্রোল, বিভিন্ন রকম পানীয় থাকে, ছোটখাটো জিনিস কিনতে পাওয়া যায় যেগুলো লাগে, গাড়ি ঠিক করার ছোটখাটো জিনিস থাকে ইত্যাদি। তো আমাদের এখানে এই সার্ভিসের, এখানে এখানে এসে আমরা আমাদের মিলন হয়, বিভিন্ন লোকের সাথে কথাবার্তা হয়, এবং খুবই গল্প, চার দোকানে বসে দুইটা চা খাই, তারপরে আবার কথা হয়। তো যেটা হচ্ছে যে আমরা যখন এই সার্ভিস স্টেশন গুলো আসলে ফিল্ড ইন্টারাকশনের জায়গা, তো আমরা এই সার্ভিস স্টেশন গুলোকে আর এক নামে চিনি, প্লাজমা। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বিভিন্ন রকম প্রবাহ হচ্ছে, কিন্তু থেকে থেকে প্রবাহগুলো একসাথে হয়, হয়ে তৈরি হয় প্লাজমা। প্লাজমা ফিল্ডে এবং এর গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড থাকে, প্লাজমার বাহ্যিক একটা গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড থাকে। ফলে হয় কি, আশেপাশ দিয়ে যারা যায়, অথবা যারা এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে দূরের থেকেও ম্যাচ হলে পরে ওখানে চলে আসে। যেমন পৃথিবীটা এরকম একটা জায়গা, যেখানে বিভিন্ন জায়গা থেকে তারা আসছে। এটা একটা সার্ভিস স্টেশন বলা যেতে পারে। এরকম অনেক রকম অনেক সার্ভিস স্টেশন আছে অনেক জায়গায়, আহ, যেখানে আমরা লোকজনের সাথে দেখা হয়, আমাদের আলাপ হয়, আত্মাদের সাথে একে অপরের সাথে দেখা হয়, এক প্লাজমার সাথে আলাপ প্লাজমার পরিচয় হয়, অথবা ইন্টারাকশন। আমরা এগুলাকেই উম, ইয়ে করি। তো এই এই ইন্টারাকশন গুলোর জন্য আমাদের মজা লাগে। আবার যখন ইন্টারাকশন করা শেষ হয়ে যায়, তখন সার্ভিস স্টেশন থেকে হয়ে আবার আমরা হাইওয়েতে, গাড়িতে উঠে রওনা হলাম। এই একই ব্যাপার, ম্যাগনেটিক ফিল্ডের প্রবাহে আমরা ভ্রমণ শুরু করলাম এক জায়গা থেকে আরেক জায়গায়। এবং ক্ষেত্র বিশেষে আমরা এক জায়গা থেকে আরেক জায়গার জন্য যাওয়ার জন্য ট্রান্সমিউট করি ম্যাগনেটিক ফিল্ডে। আমাদের
আহ, যে বাহন, আত্মা হোক আর অন্য কিছুই হোক, এটার ভিতরে ঢুকি, ঢুকে বসি, আর আমরা তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডে, মানে মহাবিশ্বে আমাদের অবস্থান এবং যাওয়া আসার থামা, অবস্থান বলতে থামা, বিভিন্ন থামার জায়গা এবং যাওয়া আসার বিভিন্ন ব্যাপার হয়। তো আমরা যখন কোনো জায়গায় যাই, তা আমরা মনে করি যে আমরা এখানে যাই, কিন্তু আমরা কখনো ভাবি না যে যে জায়গায় যাই, জায়গাটা আমরা গেছি দেখি জায়গাটা তৈরি হয়েছে একভাবে, আংশিক ভাবে, তাই। তাহলে আমরা যদি, আমাদের ফিল্ড যদি ওখানে না থাকতো, হয়তো জায়গাটা অন্যরকম হতো। এইটাও একটা ব্যাপার। আমাদের ফিল্ড ওই জায়গার একটা অংশ। আমরা যখন কোনো জায়গায় যাই, ওখানে আমাদের আমাদের স্মৃতি একভাবে ওখানকার ফিল্ডের সাথে সংযুক্ত হয়, এবং ক্ষেত্র বিশেষে ওই জায়গায় আমরা অনেকদিন থাকলে পারে ওখানে ওই স্মৃতি এবং পরিবেশ তৈরি হয়। আবার যখন দরকার হবে জায়গা ছেড়ে চলে গেলাম, এরকম আসা যাওয়া হয়। তো আমাদের এবং আমরা একভাবে এই যে বিভিন্ন সার্ভিস করার জায়গায় থামি, বিভিন্ন স্টেশনে থামি, সার্ভিস স্টেশন, এখানে যে থামি, এই থামাগুলো কি, থামাগুলো কি ফিল্ড ইন্টারাকশনের, অথবা আমরা একটা নতুন সার্ভিস স্টেশন আমরা বানাইলাম, এখানে অন্যরা আসলো, এইটা আমাদের অবস্থানটাকে আমরা কি বলে, একদিন একটা অবস্থান তৈরি করলাম, একটা সাইনবোর্ড টাঙানো হলো যে এটা একটা সার্ভিস স্টেশন। লোকজন এসে তারপর আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে। আমাদের বাড়িতে যেমন লোকজন আছে, একভাবে তাও সেটাও বলা যেতে পারে, আমরা সাইনবোর্ড টাঙায় বসি, তারপর লোকজন আসে, এটা আমাদের বাড়ি। তো এখন আমরা বাড়ি বলতে আমাদের এখনকার এখানে পৃথিবীতে যে বাড়ি ঘরের কথা বলি, কিন্তু আরেকভাবে আমরা যদি আরেকটু আমাদের চিন্তার পরিধি যদি আমরা বাড়াই, তাহলে আমাদের এখানে আমাদের বস্তু জগতের অবস্থানও তাই। আমরা যেখানে মানুষ হয়ে আসছি, সেগুলো সার্ভিস স্টেশন, একে অপরের সাথে আলাপ হয়। এই বডি না থাকলে তো আর কেউ আমাদের ওই কি বলে, বস্তু জগতের লোকজনরা আমাদের সাথে আলাপ করতো না। আমরা এখানে আসছি পৃথিবীতে, একবার ওই পৃথিবীর পরিবেশের পরিপ্রেক্ষিতে আমাদের আলাপ, ক্ষেত্রে বিশেষে প্রলাপও, কিন্তু আলাপ, আসল ব্যাপার আলাপ। উম প্রলাপ প্রলাপ যখন আমাদের ফিল্ডের মধ্যে ডিস্টারবেন্স শুরু হয়। তো আসল সার্ভিস স্টেশন যেটা, সেটা হচ্ছে স্রষ্টা, এবং সেখানে যাওয়ার ঠিকানা আমাদের সকলের কাছেই আছে। এবং আহ, আমরা ইচ্ছা করলে ট্রান্সমিট করে এখানে যে কোনো সময় যেতে পারি, যে ওই অবস্থানে থাকতে পারি, ওই কি বলে, স্রষ্টার ফিল্ডের সাথে সংযোগ বজায় রাখতে পারি। এখন ওখানে কি আমরা থাকবো না আমরা ঘুরে বেড়াবো, এটা আমাদের উপর নির্ভর করে। কিন্তু আমরা যে কোনো সময় ওখানে যেতে পারি, যে কোনো সময় ওখান থেকে আহ সরে এসে সার্ভিস স্টেশন তৈরি করতে পারি। তো মাঝে মাঝে আমাদের মধ্যে কেউ কেউ সার্ভিস স্টেশন বানায়, তারা তাও চালাইতে পারে না, তারপরে সার্ভিস স্টেশন ভেঙে পড়ে। তারপরে তাদের যেহেতু চালাইতে পারে না, তাদের একভাবে কি বলে, ডিমোশন হয়, তাদেরকে একটা ছোটখাটো দেওয়া যায়, ওইটাও চালাইতে পারে না। তারপরে তাদের সার্ভিস স্টেশন একটা কোষের একটা অংশ হয়, কোন একটা অণুর একটা অংশ। তো এটাই একভাবে, যদি আমরা সার্ভিস স্টেশন ভালো মতো কাজ, সার্ভিস স্টেশনের কাজটা কি, সার্ভিস দেওয়া। এখন আমরা যদি অন্যদের সেবাই না দিতে পারলাম, যদি আমরা আমাদের কি বলে বিগড়ে যদি যাই আমরা, তাহলে এই অবস্থা।
এটা হচ্ছে সৃষ্টির ব্যাপার, যে আমরা যত বেশি ভালো সার্ভিস দিতে পারবো আমরা তত বেশি ভালো একটা সার্ভিস স্টেশন বানাতে পারবো। হয়তো আমরা পৃথিবীর সার্ভিস স্টেশন একটা সার্ভিস বানাইছে, এখন যদি এতে ভালো করতে পারি, যদি আমরা গ্যালাক্সির লেভেলে সার্ভিস স্টেশন দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের, আমরা কতটা ভালো সার্ভিস দিতে পারি তার উপর নির্ভর করে। তো সার্ভিস স্টেশন, আর যত আমরা সোর্সটা, সার্ভিস স্টেশন সব রকম সার্ভিস, কোনো বা সার্ভিস বাদ নয়। আর আমরা যত কাছাকাছি যাই স্রষ্টার, তত আমরা যে সার্ভিস দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। আমরা অনেক রকম সার্ভিস দিতে পারি। তো এবং অনেক সময় অনেকে সার্ভিস দেওয়ার ক্ষমতা অর্জন করেই পৃথিবীতে আসে। আমাদের মধ্যেও কেউ কেউ এরকম আছে যারা হচ্ছে, হ্যাঁ, দেখলে মনে হয় না অনেক সার্ভিস করতেছে, কিন্তু ভিতরে ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে তারা অনেক সার্ভিস, তাদের ওই যে আছে না, যারা যাদের তারা পথ দিয়ে হাঁটে যায়, এরকম গল্প আছে না, পথ দিয়ে হেঁটে লোকজন এবং তাদের প্রভাবে সবকিছু শান্তি হয়ে যায়, এরকম লোক আছে। তো তাদের সাইনবোর্ড টাঙানো আছে, কিন্তু ওই সাইনবোর্ড অন্য ফিল্ড টাঙানো আছে, যেটা সাধারণ চোখে ধরা পড়ে না। কিন্তু যারা একটু ওই রকম সার্ভিসের জন্য রেডি, তারা পায়। তো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবং আহ, এই যারা সার্ভিস দেয় তারা আসে যায়, মাঝে মাঝে সার্ভিস অল্পক্ষণের জন্য থাকে, তারপর আবার আহ ইয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। উম, তো এবং সার্ভিসের সাথে আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, আমরা যখন এই স্টেশন গুলো বানানো হয়, ওখানে আমরা মনে করি এটা শুধু জায়গায়, কিন্তু এটার সাথে একটা টাইমও আছে। আমরা যখন আসি, আমরা যখন সার্ভিস স্টেশন বানাই, সেটার জায়গাও আছে, টাইম আছে। যেমন আমরা যেটা বলি অবস্থান, সম্পদ এবং আহ, আমাদের জায়গা, সব মিলেই হচ্ছে ফিল্ডটা তৈরি হয়। তো এই একই ব্যাপার সার্ভিস স্টেশনও তাই, সব মিলেই ফিল্ড তৈরি হয়। আমরা হচ্ছে আমাদের সবকিছু আমরা যে হাজির করি তার উপর নির্ভর করে, কত কি হাজির করছি তার উপর নির্ভর করে আমাদের সার্ভিস স্টেশনে কত দিন থেকে কত ভালো সার্ভিস দেয়, কি কি সার্ভিস দেয়, সব কাজ করে। এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডে আমরা যখন আহ সার্ভিস স্টেশন বানাই, তার জন্য একটা গ্র্যাভিটি তৈরি গ্র্যাভিটি তৈরি করার জন্য কি করতে হয়? এমন একটা জিনিস যেখানে একটা গ্র্যাভিটি তৈরি করবে, তো কিছু কিছু ফিল্ড একসাথে হবে, তারপরে এটা একটা রূপ নেয়, তখন হচ্ছে এর ইনার্শিয়া তৈরি, ইনার্শিয়াল ফিল্ড তৈরি। গ্র্যাভিটি দরকার, গ্র্যাভিটি শুরুতে দরকার, কারণ টেনে ধরতে হবে, তারপর ইনার্শিয়া ফিল্ডটা কি, ডিজাইনটা তৈরি করতে হবে, ওইটাও তো টেনে ধরার পরেই ফিল্ডের ডিজাইন তৈরি। তো এটা নির্ভর করে কি কি যে তৈরি করতেছে কি কি সার্ভিস দিবে, কিভাবে কোড দিবে, তার উপর depend করে। তো সেটা হচ্ছে ইনার্শিয়াল ফিল্ড। ইনার্শিয়া তৈরি হয়, তারপরে এটার প্রকাশ ঘটে, বস্তু জগতেও হতে পারে, নাও হতে পারে। কিন্তু কথা হচ্ছে গ্র্যাভিটি দিয়ে শুরু কোনো কিছু, গ্র্যাভিটি দিয়ে শুরু না করলে এটা তো ইয়ে হবে না, জমবে না। আহ, মানে টেনে ধরতে হবে, তা না হলে তো জমবে না। সব যদি উড়ু উড়ু হয়, তাহলে তো আর উড়ে যাবে, তাহলে তো আর থামলো না, তাহলে ওই কোনো এক হাইওয়েতে উঠে, হাইওয়েতে ইয়ের প্রভাবে এসে আরেক দিকে রওনা হবে। তো সুতরাং গ্র্যাভিটির দরকার আছে, তো গ্র্যাভিটি ফিল্ড তৈরি করতে হবে, তো গ্র্যাভিটি তৈরি করে তারপরে হচ্ছে ইনার্শিয়াল ফিল্ড তৈরি হয়, তখন হচ্ছে বিভিন্ন রকম রূপ ধারণ করে, এনার্জি একসাথে হয়, তারপরে হচ্ছে কি বলে, যেটাকে বলে হচ্ছে, কেশরের নামে কি বলে যায়, নামটা মনে আসছে না। এটা হচ্ছে ইয়ে, ইয়ে না, ফ্রিকোয়েন্সি না, এটা হচ্ছে ইয়ে, হার্টবিট। হার্টবিট তৈরি হতে হবে একটা ইয়ে তৈরি হওয়ার জন্য, কি বলে, ইনার্শিয়া তৈরি করার আগে হার্টবিট দরকার, নাহলে ইনার্শিয়াল হার্টবিট দরকার কি আমাদের ফিল গুলোকে
জমাট বাঁধতে হবে। আমি বলছি না যে কিভাবে আমরা ওয়েভকে স্থির করতে পারি, যেটাকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বলি। স্ট্যান্ডিং ওয়েভই কতগুলো স্ট্যান্ডিং ওয়েভ একসাথে ফেলে পারি আর সে তৈরি হয় আর কি। মানে কি, হার্টবিট থেকে শুরু হয় আর কি ইনার্শিয়া। তো এই হচ্ছে মোটামুটি সার্ভিস স্টেশনের গল্প। কিন্তু আসল কথা হচ্ছে যে সার্ভিস স্টেশন আমরা বানাই, কিন্তু একটাই প্রধান সার্ভিস, সেটা হচ্ছে অরিজিনাল সার্ভিস স্টেশনের সাথে সংযোগ রাখা। এবং বাকি সব ট্রান্সমিটেশন আমরা যা শিখতেছি ওই সার্ভিস স্টেশনের সাথে আমাদের আসা যাওয়া, আদান প্রদান, আহ, এগুলোই হচ্ছে সব সার্ভিস স্টেশনের মূল্যে একটাই সার্ভিস স্টেশন, সেটা হচ্ছে স্রষ্টার service। এই হচ্ছে সার্ভিস স্টেশনের মোটামুটি গল্প। তো এটা যদি সন্তুষ্ট হয় তাহলে আমি আরেকটু ইয়ের সম্বন্ধে বলি, আমার মাইক্রোপ্লাস্টিকের ব্যাপার। এটা দরকার আছে একটু বলা। আচ্ছা, আর কি, আর নতুন লোকজন মনে হয় একদম কেবল ভিন্ন, কেবল হয়নি। তো যাই হোক, তো তো কেশ আবার আমাদের ইয়ের কথা বলছে, বিভিন্ন যে বিষাক্ত জিনিস আমাদের খাবার দাবার এবং বিভিন্ন পরিস্থিতিতে যে বিশেষত খাবার দাবারের ব্যাপারে আমেরিকার খাবার দাবার বিশেষত খারাপ, ইউরোপেরটা কিছুটা ভালো, আর আমাদের এখানে আছে মোটামুটি, যেটা হ্যাঁ ভেজাল আছে, কিন্তু বিষও ভেজাল। সুতরাং তো ওই দিক দিয়ে একটু কিছু আছে ব্যাপার। তবে যেটা কয়েকটা জিনিস হচ্ছে, লেড এবং অ্যালুমিনিয়াম, এই দুইটা হচ্ছে মানুষের অনেকগুলো অসুখের সাথে সংযুক্ত। লেড এখন কমে গেছে কারণ হচ্ছে তেলের থেকে আসতো লেড, কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার তারপর এটা লোকেরকে বলে বোঝানো যায় না। সুতরাং অ্যালুমিনিয়াম সকলেই ব্যবহার করে, হাঁড়ি পাতিল, তারপরে কি বলে যেটা হচ্ছে বিদেশে যেটা বলে টেক আউট অথবা ডেলিভারি যেটা, এসব অ্যালুমিনিয়ামের ইয়ালা কোটিং হতো, অ্যালুমিনিয়ামের র্যাপের মধ্যে অথবা অ্যালুমিনিয়ামের কোটিং দেওয়া, সবগুলোই এই অ্যালুমিনিয়ামের জিনিসের ইয়ে নাই, শেষ নেই। এমনকি আমাদের কোকো কলার ক্যানও অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম এগুলো খারাপ অ্যালুমিনিয়াম বিশেষত উম বার্ধক্যজনিত রোজন, আলঝাইমার এই ধরনের অসুখের সাথে এটা সংযোগ আছে। কিন্তু এর ফিড গুলো আমাদেরকে এফেক্ট করে বিশেষত। আর তো এর সাথে ইলেকট্রনিক্স এর ফিল্ড আমাদেরকে এফেক্ট করে, সুতরাং ইলেকট্রনিক্স এর সাথে সবসময় সংযুক্ত না থাকাই ভালো। কে যেমন কি বলতেছিল যে আমাদের ফোন টোন যে আমরা যে ঘরে ঘুমাই সেখানে না রাখাই ভালো। আহ, আর ফোনের স্ক্রিন বন্ধ করে রাখার জন্য, স্ক্রিন না, ক্যামেরা 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 অন প্রায় থাকে। এটা একটু সাবধান থাকতে হবে ক্যামেরার ব্যাপারে। ক্যামেরা ইচ্ছা মতো অন করে যে রিমোটলি যে কোনো ফোনে। আর এখন টিভির মধ্যেও ক্যামেরা থাকে, যদিও জানানো হয় না। কে সেই ব্যাপারে কিছু কথা বলতে। তো বিশেষত ফ্ল্যাট স্ক্রিন, বড় বড় ফ্ল্যাট স্ক্রিন টিভি যে চায়না টায়না তৈরি হয়, এগুলো তো সব আছে। ক্যামেরা যেটা স্ক্রিনের মধ্যে বিল্ট ইন, এখন এখন আর আলাদাভাবে ক্যামেরা লাগে না। তো ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের ব্রেনের সাথে ইন্টারফিয়ার করে এবং রিমোটলি এটা ইয়ে করা যায়, অ্যাক্টিভেটও করা যায়। সুতরাং উম, এই জিনিসটা আমরা একটু সাবধান হওয়া দরকার। তবে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। তো মাইক্রোপ্লাস্টিকের ব্যাপারে বেশ আগেও বলছে, এটা নিয়ে বেশ কথাবার্তা ইন্টারনেটে হচ্ছে, সবাই এখন হয়। কিন্তু মাইক্রোপ্লাস্টিক হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক হচ্ছে সিএইচ বন্ড। সিএইচ বন্ড মানে এটা হচ্ছে এনার্জি সোর্স, মানে হলো সুগার। তো কেস বলতেছে যে যেহেতু এটা সিএইচ বন্ড স্ট্রাকচার, তো এটা তো এনার্জি সোর্স, মানে খাবারের মতো, কিন্তু মানে পিওর খাবারের মতো অবস্থা। তো এই সিএইচ বন্ডের ফলে এনার্জি স্ট্রাকচার তৈরি হয়, যেটা আমাদের সিএইচ থ্রি ক্যান্সার। এখন আমাদের শরীরের মধ্যে কোনো সিস্টেম নাই যেটা প্লাস্টিক হজম করতে পারে, কিন্তু এটা এনার্জি সোর্স।
মাইক্রোপ্লাস্টিক হচ্ছে এনার্জি সোর্স যদি কোনো ব্যবস্থা করা যায়, কে সে ব্যাপারে রিসার্চ করতেছে। এমন কিছু কঠিন না। বিশেষত হাইড্রোজেন এনার্জিটাকে আমরা যদি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, তাহলে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। কারণ আর কার্বন তো কানেকশন তৈরি করে, মানে সুগার, এইটা হচ্ছে অনেক খাবারের থেকে উন্নত মানের খাবার, অ্যাকচুয়ালি এনার্জি সোর্স। খাবারে তো আলটিমেটলি এনার্জি সোর্স। এখন এনার্জি যদি আমরা সরাসরি সংযোগ করতে পারি, সিএইচ থ্রি কি বলে, মাইক্রোপ্লাস্টিক থেকেও করতে পারি, আবার ইয়ের থেকেও করা যায়। এটা কসমিক রে এনার্জির মতো। আমরা যেমন কসমিক রে এনার্জি ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে মাইক্রো, যেটা হচ্ছে আমরা না খাই যেটা করি, এটা হচ্ছে সরাসরি এনার্জি সোর্সের সাথে সংযোগ করে, ইয়ে কসমিক রে এনার্জি সোর্সের সাথে সংযোগ করে। তো এই মাইক্রোপ্লাস্টিক একই ব্যাপার। তো আমাদের শরীরের মধ্যে অনেক এনার্জি সোর্স আছে। আমরা যদি এই যে হাইড্রোজেনের বন্ড, হাইড্রোজেনই তো অরিজিনাল এনার্জি সোর্স, ওইটার সাথে সংযোগ করলেই আহ এটা এমন কিছু কঠিন না অ্যাকচুয়ালি। আমি আমি যদি রিসার্চ ফেসিলিটি থাকি, আমি নিজেও কিছু করতে পারি। এটা এত কঠিন মনে হয় না আমার কাছে। যখন কেশ প্রথম বলছিল মাইক্রোপ্লাস্টিক, আমার সঙ্গে সঙ্গে মনে হয়, আমি ক্লাসে বলিনি কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয়েছে এটা তো সিএইচ, সিএইচ বন্ড স্ট্রাকচার। সিএইচ স্ট্রাকচারেই ওই, তো এনার্জেটিক্যালি যদি ন্যানো স্কেলে আমরা চিন্তা করি, তাহলে আমরা এনার্জি রিলিজ করার ব্যবস্থা করতে পারি। তো দেখা যাক কি হয়। কেস তো এই ব্যাপারে একটু বেশ আগ্রহী মনে হচ্ছে, যেমন কিছু কাজও হচ্ছে মনে হচ্ছে কেস ফাউন্ডেশনে, যাতে পূজা বুঝে গেল। সুতরাং মাইক্রোপ্লাস্টিক যদিও আমরা বেশিরভাগ কেস যেটা বলতেছি আমাদের পানির সাথে আসে, এবং তো আমাদের পানি, ড্রিঙ্কস সবই প্লাস্টিকের বোতল এখন থাকে। তো ফলে হচ্ছে, কিন্তু এগুলো এনার্জি সোর্স, আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো সেই হিসাবে এটা খারাপ না। আমরা শুধু এটা কেস বলতেছি যে একটা ঘড়ির মধ্যে একটা কিছু ব্যান্ড ট্যান্ড লাগায়, যেটার মধ্যে থেকে, যেখানে ব্লাড ফ্লোর মাধ্যমে যে মাইক্রোপ্লাস্টিক যখন পাস করে ওর মধ্যে দিয়ে, ওখান থেকে এনার্জি রিলিজ করানো যায় কিনা, এই জন্য একটা কথা বলতেছিল উদাহরণস্বরূপ। তারও উপায় আছে। আমরা ইচ্ছা করলে আমাদের, এখন আমাদের কোনো ডিভাইসের দরকার আছে, আমরা কি নিয়তের মাধ্যমে কিছু করতে পারি এখানে? এটা ওরা এর বলে নাই, কিন্তু আমি বলতেছি যে এই জিনিস কি করা সম্ভব? আমরা যদি চাই এরকম কিছু ক্ষমতা আমাদের হোক, যাতে আমরা মাইক্রোপ্লাস্টিক পুরো কনভার্ট করে এনার্জিতে পরিণত করি, তাহলে তো কসমিক রে ছাড়াও আর একটা আমাদের ভিতরেই একটা এনার্জি সোর্স আছে। তো এটাও করা যেতে পারে। এখন আমাদের যেটা এভলিউশন অনুযায়ী তো 20-30 জেনারেশন লাগে আর কি কোনো একটা পরিবর্তন পার্মানেন্ট হওয়ার জন্য। তো অনেক ক্ষেত্রে কেস বলতেছে যে লোকজনের বাচ্চাদের ইন্টেলিজেন্স, তারপরে সাইজে বড় হচ্ছে এখনকার ছেলেমেয়েরা, এটা কি এই মাইক্রোপ্লাস্টিকের কারণে হতে পারে? কারণ এক্সট্রা এনার্জি পাচ্ছে ওরা। কারণ ব্রেনের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় এবং অন্য শরীরে সব জায়গায় পাওয়া যায়। তো এমনকি আহ, পৃথিবীর সবচেয়ে ম্যারিয়ানা ট্রেঞ্চ, যেটা হচ্ছে সবচেয়ে গভীর, সমুদ্রের সবচেয়ে গভীর অংশে, সেখানেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। মাইক্রোপ্লাস্টিক পৃথিবীর সব জায়গায়। এটা কি খুব খারাপ? হয়তো না। মুকেশ বলতেছে আমাদের এনার্জির পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তা করতে হবে। অ্যালুমিনিয়াম এনার্জি যেমন আমাদের ব্রেনের ফাংশনকে প্রতিরোধ করে, কিন্তু এক্সট্রা এনার্জি আমাদের ব্রেনের ফাংশন বাড়ায় দেওয়ার ব্যাপারটাই বেশি সম্ভাবনা। তো এই হচ্ছে কি বলে পরিস্থিতি, মাইক্রোপ্লাস্টিকের ব্যাপারটা, এটা বলার দরকার ছিল এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এখন এটা আমরা ডিভাইসের মাধ্যমে করা নাই, ডিভাইস ছাড়াও কি করা যায় না? তো আমরা এভলিউশনের জন্য অপেক্ষা না করে আমরা আত্মার পর্যায় থেকে এখনই আমরা ট্রান্সমিট করতে পারি আমাদেরকে মাইক্রোপ্লাস্টিক হ্যান্ডেল করার জন্য, ঠিক কি না? তো এভলিউশন হচ্ছে আস্তে আস্তে হয়, ট্রান্সমিউটেশন আমরা ইচ্ছা করলে এই মুহূর্তেই করতে পারি। আমরা যখন ট্রান্সমিউটেশন করতে পারি, তাহলে তো মাইক্রোপ্লাস্টিককে আমরা, মাইক্রোপ্লাস্টিক কিভাবে এনার্জিতে পরিণত হবে, ওইটা আমরা ট্রান্সমিউটেশনের মাধ্যমে আমাদের ক্ষমতাটা সংযোজন করতে পারি। এটা একটা মজার ব্যাপার।
আর এছাড়া কি ইরানের ব্যাপারটা একটু বলা যায় এইটা বিস্তারিত ভাবে কেস বলছিল আমাদের প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে, তো সংক্ষিপ্ত ভাবে বলছে ইয়েতে কি বলে আহ নরসিকার ওয়ার্কশপে। তো আমি সংক্ষিপ্তটাই বলি কারণ ওটার মধ্যে আরো ব্যাপার আছে যেগুলো না বলাই ভালো। তো সেটা হচ্ছে যে ওই যে ইয়ে আমেরিকানদের ক্যাপচার করা হয়েছে 172 জন না 73 জন ইয়েতে, ইরানে। এবং তাদের হচ্ছে ডেল্টা ফোর্স, ওরা হচ্ছে একটা অভিযান চালাইছিল ইয়েদের ইস্পাহানের নিউক্লিয়ার ফেসিলিটিতে। কিন্তু এটা আসলে ট্র্যাপ ইরানিয়ানরা সেট করছিল, এবং ওদের কিছু সোলজার ওখানে প্লেনের মধ্যে মারা গেছে কারণ ওরা প্লেন ধ্বংস করে দিচ্ছে। আর বাকিদেরকে অর্ধেক মতো ক্যাপচার করছে। তো এরা এখন ওই বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকা বোম ফেলার হুমকি দিচ্ছে সেখানে সব তাদেরকে রাখা হয়েছে। আর ছবিতে ক্যামেরা লাগানো হয়েছে, যদি বোম ফেলে তো তাদের এদেরকেই এরাই মারা পড়বে। সব জায়গায় যেসব গুরুত্বপূর্ণ ব্রিজ, পাওয়ার স্টেশন, পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি ইত্যাদি জায়গায়। এ হচ্ছে এক ব্যাপার। আর নেভেল কিছু লোকজন মারা গেছে নেভির, এগুলো বললো। আহ, এইটা এখন খবর খুব একটা আসে নাই, তবে সাবমেরিন, দুইটা সাবমেরিন, দুইটার মধ্যে তিনটা সাবমেরিন, ওদের তো দুইটা ধ্বংস হয়েছে। তার মধ্যে আমি জানি যে দুইটা তো অ্যাটলিস্ট নিউক্লিয়ার পাওয়ার, আর বাকিগুলা কিন্তু আমি জানি না, অত জানি না আমি, ডিটেল অত জানি না, খোঁজও রাখি না। তো যাই হোক, আর দুইটা জাহাজও ডুবে ঢুকছে। তো লোকজন অনেক অনেক আর কি নাবিক আর কি হতাহত হয়েছে এর ফলে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি, আর ওই নিউক্লিয়ার বোমের আশঙ্কা নাই, ইসরায়েলের সব যা ছিল কিছুই আর নাই। আর আমেরিকানরা, ট্রাম্প চাইছে নিউক্লিয়ার বোমের কথা জিজ্ঞেস করছিল ওদের আর্মিকে, আর্মি নাকচ করে দিচ্ছে, ওদের মিলিটারি নাকচ করে দিচ্ছে, না তোমাদের দেওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে খবর মোটামুটি, ইরানের সংক্ষিপ্ত খবর। আর তেমন কিছু, আরো অনেক কিছু আছে কিন্তু এইটুকুই যথেষ্ট, এইটুকুই অনেক। এটা এটা এখন এখন ইউটিউবে একটু একটু আসা শুরু করছে এখন কেউ। পরশুদিন ছিল না কেস বলার আগে, কিন্তু কালকে থেকে কিছু, কালকে আজকে সকালে কিছু দেখলাম অল্প স্বল্প, বিশেষ নিউক্লিয়ার ব্যাপারটা তো আসা শুরু করছে একটু একটু করে। একবার বের হওয়া শুরু করলে এগুলো সব বেরোবে। এই আর কি, তো এই হচ্ছে মোটামুটি। আর আমি কিছু বাদ রাখলাম নাকি, কোনো একটা কোনো মেইন টপিক বলবা নাকি, কথা বলার দরকার আছে নাকি আর কোনো? যদি তোমার কোনো একটা টপিক আছে যেটা আমি কভার করি, করার দরকার আছে এমন কোনো টপিক, এগুলোই মেইন মোটামুটি। আহ, এছাড়া অ্যামিনো অ্যাসিডের ব্যাপারটা বলা যেতে পারে একটু। যেমন অ্যামিনো অ্যাসিড নিয়ে একজন প্রশ্ন প্রশ্ন করছিল, তার কিছু প্রজেক্ট করার চেষ্টা করতে। কেস বলতেছিল যে অ্যামিনো অ্যাসিডের জন্য বিশুদ্ধ ইয়ে দরকার, খাওয়ার দরকার। তো আমাদের খাওয়ার তো সবই বিশুদ্ধ, তারপরে ইয়ে ফার্টিলাইজার থেকে শুরু করে পেস্টিসাইড আর অনেক কিছু আছে। তো কেস ফাউন্ডেশন এটার উপর অনেক কাজ হচ্ছে যাতে পিওর এনার্জি গেমের মাধ্যমে পাঠানো যায়, কারণ গেমের মাধ্যমে তো আর বিষাক্ত এনার্জি পাঠানো ইয়ে যাবে না। সুতরাং সেই হিসাবে ওরা হচ্ছে পিওর, এবং কয়েক জেনারেশন লাগে আর কি গাছপালা গুলো, ফলমূল গুলো তৈরি করার জন্য কয়েক জেনারেশন লাগে। এমনকি মুরগি টুরগি এগুলো, তাই একই মুরগির ডিমের কথা বলতেছিল। তো মুরগির ডিম, যে আমরা যে ওমেগা 3 ডিম পাই, বা যে কি বলে বিশেষত দোকানে, সেগুলো কোনোটাই ঠিক না। শুধু এটা ফ্রি রেঞ্জ না, মানে মুরগি যে চড়ে বেড়াবে তাও না, এখানে ইয়েও থাকতে হবে, মোরগও থাকতে হবে। মোরগ না থাকলে ডিমের পুরা জিনিস অ্যাক্টিভেট করে না। তো এই আর একটা জিনিস, এইটা দেখি, এইটার একটু খোঁজ খবর নিতে হবে বাংলাদেশে কি পরিস্থিতি, মোরগ না থাকলে ডিম পেলো না, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে এছাড়া অ্যামিনো অ্যাসিডের ব্যাপারে আসলে মুরগি আর অ্যামিনো অ্যাসিডের কয়েকটা কম্বিনেশন আছে, বিশেষ করে ডালের কয়েকটা কম্বিনেশন আছে যেটাতে পুরা পুরা যেসব পুরা রেঞ্জ অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। কিন্তু অ্যামিনো অ্যাসিড সব যে খাবারের মধ্যে থাকবে তা না, আমরা নিজেরাও তৈরি করি। এটা আর একটা দিক যেটা আমরা
হিসাবে রাখি না, কিন্তু আমরা নিজেদেরও আমাদের তৈরি করার ক্ষমতা আছে। তো এই আর কি, আর কি মোটামুটি এই আর কি। আর কোনো টপিক বাদ আছে নাকি সবই হয়েছে, কভার হয়েছে? মোটামুটি সবই cover। তো ঠিক আছে আজকে আর তেমন কিছু বলার তো আমি দেখতেছি না। তো মোটামুটি সবই মোটামুটি কভার করা হয়েছে। কিছু তো এই মোটামুটি সবই মোটামুটি কভার করা হয়েছে। কারো কিছু মনে হয় বাদ পড়ছে? ঠিক আছে। তো আজকের অধিবেশন একটু সংক্ষিপ্ত হলো, এবং এখানেই আমরা তাহলে আমাদের অধিবেশনের শেষের দিকে যাওয়া যেতে পারে। তো সকলের জন্য শুভেচ্ছা রইলো। আর আগামীতে আমরা আরো কথাবার্তার লোকজন থাকলে আরো লম্বা হবে আমাদের অধিবেশন। তো আজকে এটা একটু ছোটই হোক। তো আবার দেখা হবে আমাদের। তো আজকে আমাদের 415তম বাংলায় পাবলিক শিক্ষার এখানেই সমাপ্তি। আবার দেখা হবে আগামী শনিবারে।